রাতে ডিনার টেবিলটা আজ শ্মশানের মতো শান্ত। সৃজিত কাঁটা চামচ দিয়ে পাস্তাটা নাড়াচাড়া করছে। পাস্তাটা সে নিজেই ফুড অ্যাপ থেকে অর্ডার করেছে, কিন্তু মুখে দিতে কেমন বিস্বাদ লাগছে। ঠিক উল্টো দিকে বসে আছে তার 18 বছরের মেয়ে আরোহী। সেও ফোনের দিকে তাকিয়ে যান্ত্রিকভাবে চিবোচ্ছে। সৃজিত হঠাৎ বলে উঠল, তোর মা তো কালও ফিরবে না বলল। মাসিকে দেখতে গেছে, আরও কয়েকদিন সময় লাগবে। আরোহী মুখ না তুলেই উত্তর দিল, লাগুক না। মা তো এমনিতেও সারাদিন এখানে ওখানে জিনিসপত্র গুছিয়ে রাখা আর আমার ডায়েট নিয়ে লেকচার দেওয়া ছাড়া কিছুই করতো না। এখন অন্তত কেউ আমায় সারাদিন এটা করিস না ওটা করিস না বলার নেই। সৃজিত মনে মনে সায় দিল। তার স্ত্রী অনন্যা একটু বেশি অর্গানাইজড। সৃজিতের অফিসের ফাইল থেকে শুরু করে মোজা সব অনন্যাকে ছাড়া খুঁজে পাওয়া দুষ্কর ছিল, কিন্তু সৃজিত ভাবত এটা তো সাধারণ কাজ, এর জন্য এত কিসের কর্তৃত্ব। অনন্যা যাওয়ার আজ 4 দিন। প্রথম 2 দিন ভালোই কেটেছিল, কিন্তু তৃতীয় দিন সকালে সৃজিত যখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সে দেখল তার নীল শার্টটা আয়রন করা নেই। আলমারি থেকে জামা বের করতে গিয়ে আরও 10টা জামা হুড়মুড়িয়ে গায়ে এসে পড়ল। সৃজিত অবাক হয়ে দেখল আলমারির ভেতরে একটা পাহাড় জমে আছে। রান্নাঘরে গিয়ে দেখল সিঙ্কে গত 2 দিনে এঁটো বাসন উপচে পড়ছে। কাজের লোক আসেনি, আর সৃজিত বা আরোহী কেউই ভাবেনি যে সেগুলো নিজেরা ধুয়ে রাখার দরকার। সারা ঘর জুড়ে ধুলোর একটা পাতলা আস্তরণ জমেছে। যে ফুলদানিটা ডাইনিং রুমে শিবরাত, সেটা ফুলগুলো পচে জল থেকে একটা বিটকেল গন্ধ বেরোচ্ছে। বিকেলে আরোহী চিৎকার করে উঠে বলল, বাবা, আমার প্রিয় সাদা টপটা খুঁজে পাচ্ছি না, কাল কলেজে ওটা পড়ে যাওয়ার কথা। সৃজিত বিরক্ত হয়ে বলল, তোর জিনিস তুই দেখবি না? মা কি চিরকাল হাতে তুলে দিয়ে যাবে? আরোহী পাল্টা উত্তর দিল, মা তো ঠিক খুঁজে বের করতো, তুমি তো নিজের রুমালটাও পাচ্ছ না। 7ম দিন ঘরে ঢোকার পর মনে হচ্ছে কোনো এক পরিত্যক্ত ভাঙা বাড়িতে ঢুকেছি। ডাইনিং রুমে কোনায় একটা চিপসের প্যাকেট 2 দিন ধরে পড়ে আছে। সৃজিতের অফিসে ফাইলটা হঠাৎ খুঁজেই পাওয়া যাচ্ছে না। যে সোফাটায় বসলে একসময় খুব আরাম লাগতো, এখন সেই সোফার কুশনগুলো ধুলোয় ধূসর। সৃজিত লক্ষ্য করলো ঘরটা শুধু একটা কাঠামো হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে কোনো প্রাণ নেই। যে গন্ধটা ঘরে ঢুকলে পাওয়া যেত, যাকে সে বাড়ির ঘ্রাণ বলতো, সেটা আসলে ছিল অনন্যার হাতের রান্নার মশলা আর ধূপকাঠির মিশ্রণ। এখন সেখানে শুধু স্যাঁতস্যাঁতে বাসি গন্ধ। রাতে ডায়েরিতে কিছু একটা লিখতে গিয়ে সৃজিতের কলম থেমে গেল। সে অনন্যাকে বলেছিল, তুমি তো সারাদিন বাড়িতে থাকো, কতটা কি করো। আজ তার মনে হচ্ছে অনন্যা আসলে যা করত তা হলো এই অস্বস্তিহীন কাজগুলো, যা চোখে পড়ে না, কিন্তু না থাকলে ঘরটা ঘর থাকে না। অনন্যা ফেরার কথা ছিল পরের দিন সকালে, কিন্তু সৃজিত আর আরোহী আর অপেক্ষা করতে পারল না। রাতে দুজন মিলে সিদ্ধান্ত নিল ঘরটা অন্তত কিছুটা গোছাবে, কিন্তু কাজ করতে গিয়ে তারা হিমশিম খেয়ে গেল। একটা বাথরুম পরিষ্কার করতে সৃজিতের 2 ঘন্টা লেগে গেল, অথচ অনন্যা এটা হাসি মুখে রোজ করত। পরের দিন সকালে কলিং বেল বাজতেই দুজনেই ছুট্টে দরজা খুলে অনন্যা ঢুকলো। পরেন সাধারণ সুতির শাড়ি, চুলে হাতের খোপা। সে ঘরে ঢুকে ডাইনিং রুমের চারপাশে একবার দেখে মুচকি হেসে আরোহী মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমরা কিছু পারি না, খুব অগাছালো। সৃজিত অনন্যার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি ভাবতাম ঘরটা আমার টাকায় চলে, আমার সাফল্য ঘরের সাজানো। আজ বুঝলাম আমি শুধু ইট পাথর কিনেছি, ঘরটা তো আসলে তুমিই ছিলে। তুমি না থাকলে আমরা সবাই এই ভিড়ের মধ্যে একা। অনন্যা কিছুই বলল না, শুধু আঁচলটা কোমরে গুজে রান্নাঘরের দিকে হাঁটা দিল। 10 মিনিটের মধ্যে সারা বাড়িতে ভাজা মশলার সেই চেনা ঘ্রাণ ছড়িয়ে পড়ল। প্রাণ ফিরে পেল একটা নির্জীব পাথর পুরি। আসলে ঘরের কাজগুলো আমরা অনেক সময় অদৃশ্য মনে করি, কারণ সেগুলো
নির্বিচ্ছিন্নভাবে হয়ে যায়, কিন্তু সেই অদৃশ্য শ্রমটুকু আসলে একটা সংসারকে বেঁধে রাখার প্রধান শক্তি। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্ট।